আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি স্বপ্নিল হাসান। আজকে তোমাদের আমি পড়াবো সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তোমাদের সকলেই কিন্তু জানো যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আসলে কি। বাংলাদেশ ও বিশ্বের সাথে যে পরিচয় করিয়ে দেওয়া যে সাবজেক্টটি আমাদের পরিচয় করিয়ে দেয় সেটাই কিন্তু হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আমরা কিন্তু ইতিমধ্যে চতুর্থ অধ্যায় শুরু করেছি। চতুর্থ অধ্যায়ের নাম ছিল বাংলাদেশের অর্থনীতি। তো আজকে আমরা পড়ব চতুর্থ অধ্যায়ের পার্ট 2 বাংলাদেশের শিল্প। তার আগে আমরা একটু রিক্যাপ করে নিব আমাদের গত দিনের পড়া, আমরা কি কি পড়েছিলাম এবং কি কি শিখেছি সেটা একটু আমরা পূর্ণালোচনা করে নিব। দেখো, আমরা কিন্তু প্রথমেই জেনেছি বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের অধিকাংশ মানুষ কি করে বলো, গ্রামে বাস করে। আর কৃষি কি তাদের জীবিকার প্রধান উৎস। আমাদের দেশের মানুষের মেন যে অর্থনৈতিক সোর্সটা সেটা কিন্তু আসলে আসে কৃষি থেকে। তবে শহর অঞ্চলের বিকাশের সাথে সাথে শিল্প বাণিজ্যের ভূমিকাও আমাদের অর্থনীতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষির পাশাপাশি কিন্তু অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখন আমাদের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে। আমরা কিন্তু তারপর কি জেনেছি যে বাংলাদেশের গ্রাম ও শহরের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলী। অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলী বলতে কিন্তু আমরা জেনেছি যে কাজের মাধ্যমে আমাদের কি করা লাগে না, কর দেওয়া লাগে না এবং যার পূর্ব নির্ধারিত কোনো মূল্য থাকে না সেটাকে কিন্তু অনানুষ্ঠানিক কাজ বলে। যেমন নিজের জমিতে কিন্তু আমরা শ্রম দিয়ে যে কাজগুলো করি সেগুলো কিন্তু অনানুষ্ঠানিক কাজ, এবং ছোটোখাটো নিজে যে ব্যবসা প্রতিষ্ঠান যে দাঁড় করিয়েছি ব্যবসাগুলো কিন্তু অনানুষ্ঠানিক কাজ। এবং আনুষ্ঠানিক কাজ কি সেটা যদি আমরা বলতে চাই যে পূর্ব নির্ধারিত বেতন দিয়ে যে কাজটা করা হয়, যেমন বিভিন্ন সরকারি চাকুরি এবং বেসরকারি চাকুরি, ব্যবসা বাণিজ্য এবং কি হচ্ছে নিজের পরিশ্রম করে নিজের যে অর্থ উপার্জন সেটাতে কিন্তু কোনো কর প্রদান করা লাগে না, কোনো ভ্যাট ট্যাক্স দেওয়া লাগে না, এবং সেটা কিন্তু একটা অনানুষ্ঠানিক কাজ। তো আমরা দেখেছি কিন্তু যে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে অনানুষ্ঠানিক কাজ হয়ে থাকে এবং শহর অঞ্চলে কিন্তু বেশিরভাগই কি আনুষ্ঠানিক কাজ হয়ে থাকে। তো আমরা কিন্তু জেনেছি যে ইতিমধ্যে গ্রাম অঞ্চলের অনানুষ্ঠানিক কাজ এবং শহর অঞ্চলের অনানুষ্ঠানিক কাজের মধ্যে পার্থক্য এবং এগুলো কি কি, এবং তারপরও কিন্তু জেনেছি যে অর্থনীতিতে অনানুষ্ঠানিক কাজের যে অবদান সেটা কিন্তু আমরা জেনেছি। দেখো, আমাদের কিন্তু কৃষি প্রধান দেশ আমাদের দেশ, কিন্তু তারপরও কিন্তু আমাদের দেশে কি হয় যে আমরা কিন্তু কৃষিজ অনেক পণ্য কিন্তু কি করি, আমরা কিন্তু রপ্তানি করি। রপ্তানি এবং আমদানি সম্পর্কেও কিন্তু আমরা জেনেছি। আমদানি কি, যা হচ্ছে আমাদের দেশের নিজেদের প্রয়োজনে আমরা বাহিরের দেশ থেকে যেগুলো আনি সেগুলো কিন্তু আমদানি। এবং রপ্তানি কি, রপ্তানি হচ্ছে আমাদের দেশে প্রচুর পরিমাণে ফলে এমন কোনো কিছু যে আমরা বাহিরে কিন্তু রপ্তানি করি, অন্য দেশে পাঠাই বা অন্য দেশের প্রয়োজনে আমাদের থেকে নেয়, সেটা কিন্তু আমরা রপ্তানি করি। তো এই ব্যাপারগুলো কিন্তু জেনেছি। আমরা কি কি রপ্তানি করি এবং কি কি ফসল আসলে আমরা রপ্তানি করি সেগুলোও কিন্তু আমরা জেনেছি। যে পাট কিন্তু আমাদের দেশের অর্থকারী ফসল বলা হয়। এবং কেন অর্থকারী ফসল বলা হয়, কারণ হচ্ছে আমরা কিন্তু প্রতি বছর প্রচুর পরিমাণে পাট রপ্তানি করে থাকি এবং রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা পেয়ে থাকি। বৈদেশিক মুদ্রা হচ্ছে বিদেশ থেকে অর্জিত যে মুদ্রাটা, সেটা কিন্তু আমরা পেয়ে থাকি। তো এজন্যই কিন্তু পাটকে আবার সোনালী আঁশও বলা হয়। তো তারপর কিন্তু আমরা চা রপ্তানি করি, আরও অনেক কিছুই কিন্তু আমরা আসলে রপ্তানি করে থাকি। তো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমরা জানবো আজকে বাংলাদেশের শিল্প সম্পর্কে। বাংলাদেশের শিল্পটা আসলে কি। দেখো, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হলেও ব্রিটিশ আমল থেকেই এখানে কিছু কিছু শিল্প কলকারখানা গড়ে উঠতে থাকে। দেখো, বাংলাদেশ যদিও একটি কৃষি প্রধান দেশ, কিন্তু ব্রিটিশ আমল থেকেই কিন্তু বাংলাদেশে বিশেষ কিছু শিল্প কারখানা বা কলকারখানা কিন্তু আসলে গড়ে উঠেছিল। তার মধ্যে পাট, সুতা ও কাপড়ের কলই ছিল প্রধান। ব্রিটিশ আমল থেকেই কিন্তু পাট কল, সুতার কল এবং কি হচ্ছে দেখো কাপড়ের কল কিন্তু বাংলাদেশে স্থাপন করা হয়েছিল। পাকিস্তান সৃষ্টির পর পূর্ব বাংলার নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয় পৃথিবীর সর্ববৃহৎ পাটকল আদমজি জুট মিলস। আদমজি জুট মিলস সম্পর্কে কিন্তু আমরা জানি যে পাকিস্তান সৃষ্টির পর কিন্তু বাংলাদেশে আসলে আদমজি জুট মিলসের সৃষ্টি করা হয়। তখন কিন্তু যেটা হয় হচ্ছে কোথায়, নারায়ণগঞ্জে হয়। নারায়ণগঞ্জে যাদের বাড়ি তারা কিন্তু আরও খুব ভালোভাবে এই জুট মিলসটার সাথে পরিচিত তোমরা। তারপর দেখো, পাকিস্তান আমলের শিল্প বা কলকারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে এই অঞ্চলটি শাসকদের বৈষম্য বা বঞ্চনার শিকার হয়। তো পাকিস্তান আমলে কি হয় দেখো, কলকারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে এই অঞ্চলটি শাসকদের কি হয়, বৈষম্য বা বঞ্চনার শিকার হয়। তো পাকিস্তান আমলে যখন হতো, পাকিস্তান আমলে তো পাকিস্তানি শাসকরা আমাদেরকে বিভিন্নভাবে শোষণ করতো, বিভিন্নভাবে বঞ্চনা করতো, বিভিন্নভাবে বিভিন্ন সমস্যা ক্রিয়েট করতো। তো এই সমস্যাগুলোর কিন্তু সম্মুখীন ওই এলাকার মানুষজনও হয়েছিল, যে এলাকার মানুষজন এ ধরনের কোনো শিল্প কারখানা আসলে গড়ে তুলতে চাইতো। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশের বিভিন্ন স্থানে কি হয় যে নতুন করে কিন্তু আসলে বাংলাদেশের বিভিন্ন স্থানে
নতুন করে শিল্প কারখানা গড়ে উঠতে শুরু করে। তখন আসলে কি হয়, এ সময় আমাদের দেশের এক সময় আমাদের দেশের ছিল কি, পাট শিল্পই ছিল প্রধান শিল্প। তারপর কি হয়, সেই সঙ্গে চা, চিনি, সিমেন্ট, সার, চামড়া, রেল ও ইঞ্জিনিয়ারিং কারখানাও কিন্তু আস্তে আস্তে 1971 সালের আমাদের স্বাধীনতা অর্জন করার পর থেকে কিন্তু ধীরে ধীরে গড়ে উঠতে থাকে। তখন কিন্তু যখন আমাদের স্বাধীন হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদের জন্য একটা প্রতিবন্ধকতা ছিল। কি প্রতিবন্ধকতা ছিল বলো? আমাদের কিন্তু তখন বিভিন্ন ধরনের সমস্যা হতো, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমরা হতাম। আমাদের যে শাসক গোষ্ঠী ছিল যারা আমাদেরকে শাসন করতো, তারা কিন্তু আমাদের নানাভাবে অত্যাচার করতো, নানাভাবে নিপীড়ন করতো এবং নানাভাবে কিন্তু বিভিন্নভাবে কিন্তু আমাদের প্রতিহিত করার চেষ্টা করতো। আমরা যে জাতি হিসেবে উন্নত হয়ে যাব সেটা কিন্তু তারা চাইতো না। তারা কিন্তু চাইতো যে আমাদের দমিয়ে রাখবে, দাবিয়ে রাখবে কিভাবে। সেক্ষেত্রে কিন্তু তারা চাইতো না যে আমাদের দেশের এরকম শিল্প বিপ্লব আসলে ঘটুক, আমাদের দেশ শিল্পের দিক থেকে যে এগিয়ে যাক সেটা কিন্তু তারা চাইতো না। তো তারপরও দেখো আমাদের দেশে 1971 সালের পর থেকে কি হলো, পাটের সাথে সাথে চা, চিনি, সিমেন্ট, সার, চামড়া, রেল ও ইঞ্জিনিয়ারিং কলকারখানা কি হলো, স্থাপিত হতে শুরু করলো। বর্তমানে গার্মেন্টস ও ঔষধ শিল্পেও বাংলাদেশ বিরাট সাফল্য অর্জন করেছে। গার্মেন্টস যে সেক্টরটা, সেটাতে কিন্তু বাংলাদেশ খুবই সাফল্য অর্জন করেছে। দেখো যদি আমরা বলতে চাই যে অধিকাংশ গার্মেন্টস মানে বাংলাদেশে কিন্তু আমাদের যে জনশক্তিটা রয়েছে, সেই জনশক্তিটাতে তাকে কিন্তু কর্মশক্তিতে রূপান্তরিত করার ক্ষেত্রে কিন্তু গার্মেন্টস একটা অন্যতম কিন্তু মাধ্যম। আমাদের দেশে কিন্তু খুব কম বাজেটে মানে কম টাকায় কিন্তু আমরা শ্রমিক পেয়ে থাকি, পোশাক শ্রমিক পেয়ে থাকি। তারা কিন্তু কি করে, দিনরাত পরিশ্রম করার ফলে কিন্তু খুব হাই প্রোডাকশন দিতে পারে। এটা কিন্তু শুধু বাংলাদেশ যে দিতে পারে, এটা কিন্তু ইউরোপ সহ উন্নত দেশগুলো কিন্তু জানে। এবং তাদের কি করা হয়, তাদের যে গার্মেন্টস সেক্টরের সুইং, সেলাই করানোর যে ব্যাপারটা থাকে, অবকাঠামো তৈরি করার যে ব্যাপারটা থাকে, সেটা কিন্তু তারা বাংলাদেশ থেকে করিয়ে নিচ্ছে। কারণ বাংলাদেশে এক্ষেত্রে কিন্তু বাংলাদেশে উপকৃত হচ্ছে, যে বাংলাদেশে কর্মসংস্থান হচ্ছে এবং তারাও কিন্তু খুব কম বাজেটে মানে কম টাকায় কিন্তু বাংলাদেশ থেকে এটা করিয়ে নিতে পারছে। তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে। সেই সাথে সাথে কি দেখো, ঔষধ শিল্পেও কিন্তু বাংলাদেশ খুব সাফল্য অর্জন করছে। ঔষধ কিন্তু এখন বাংলাদেশ তৈরি করতে পারছে। বাংলাদেশে কিন্তু বিভিন্ন ঔষধ কারখানা রয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন কেমিস্ট দ্বারা কিন্তু বাঙালিরা ঔষধ তৈরি করছে এবং সেই ঔষধ কিন্তু রপ্তানিও করছে এবং দেশেও কিন্তু চাহিদা মেটাচ্ছে। মূলধন উৎপাদনের পরিমাণ, কর্মী বা শ্রমিকের সংখ্যা ইত্যাদি বিচারে শিল্প প্রতিষ্ঠানকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। আচ্ছা, মূলধন উৎপাদন মানে তুমি কত টাকা নিয়ে যে শিল্পের শুরু করলে এবং উৎপাদনের পরিমাণ তোমার কতটুকু উৎপাদন হবে, সেটার ভিত্তিতে কিন্তু আসলে কর্মী বা শ্রমিক সংখ্যা ইত্যাদি বিচার করে, মানে তোমার এখানে কতজন কর্মী থাকবে বা কতজন শ্রমিক তোমার এখানে কাজ করবে, সেটার ভিত্তিতে কিন্তু আসলে কি করা হয়, শিল্প প্রতিষ্ঠানকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। সেই ভাগগুলো কিন্তু আমরা এখন জানবো যে আসলে কয়টি ভাগে ভাগ করা যায়। দেখো যে ভাগগুলোয় ভাগ করা যায় সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কি, দেখো বৃহৎ শিল্প একটা রয়েছে, মাঝারি শিল্প একটা রয়েছে, ক্ষুদ্র শিল্প রয়েছে, কুটির শিল্প রয়েছে। এই কয়েকটি ভাগে কিন্তু আমরা শিল্পকে ভাগ করতে পারি। তো এখন আমরা জানবো যে বৃহৎ শিল্প আসলে কি। দেখো, পাট, বস্ত্র, চিনি, সিমেন্ট, সার, রেল, ইঞ্জিনিয়ারিং, বৈদ্যুতিক প্রভৃতি বৃহৎ শিল্প। এই শিল্পগুলো কিন্তু আসলে বৃহৎ পরিসরে গঠন হয়েছে, এজন্য কিন্তু বৃহৎ শিল্প বলা হচ্ছে আসলে এগুলোকে। এসব শিল্প প্রতিষ্ঠানের প্রচুর মূলধন, দক্ষ শ্রমিক ও কারিগর, প্রকৌশলী, বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ ব্যবস্থাপকের প্রয়োজন হয়। এসব শিল্প প্রতিষ্ঠানের জন্য আসলে কি প্রয়োজন হয়, দেখো প্রচুর পরিমাণে মূলধন প্রয়োজন। প্রথমত কথা হচ্ছে যে এইসব শিল্প প্রতিষ্ঠা করার জন্য প্রথমেই যেটা আমাদের দরকার হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণ মূলধন দরকার হবে, প্রচুর পরিমাণ টাকার দরকার হবে। তারপরে সেই সাথে সাথে কিন্তু লাগবে দক্ষ শ্রমিক। প্রচুর পরিমাণ দক্ষ শ্রমিক না হলে কিন্তু আমরা দক্ষতার সাথে কিন্তু উৎপাদন করতে পারবো না। এই জন্য কিন্তু দক্ষ শ্রমিক প্রয়োজন এবং দক্ষ শ্রমিকদেরও কিন্তু একটা পারিশ্রমিক কিন্তু আসলে দিতে হয়। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে কারিগর লাগবে। এই যে যন্ত্রপাতিগুলো আমাদের পরিচালিত হবে, বিভিন্ন মেশিনারিজ পরিচালিত হবে, সেটার জন্য কিন্তু আমাদের দক্ষ কারিগর প্রয়োজন, প্রকৌশলী মানে ইঞ্জিনিয়ার কিন্তু প্রয়োজন, আসলে বিশেষজ্ঞ প্রয়োজন এবং অভিজ্ঞ ব্যবস্থাপকের প্রয়োজন। এই ব্যবস্থাপনাগুলো করার জন্য কিন্তু একজন ব্যবস্থাপকও প্রয়োজন। সেই ব্যবস্থাপক অবশ্যই কিন্তু অভিজ্ঞ হতে হবে। ও অনভিজ্ঞ ব্যবস্থাপক দিয়ে কিন্তু আসলে আমরা কিন্তু পারবো না এটা পরিচালনা করতে। তো এসব শিল্পের উৎপাদন ক্ষমতাও হয় অনেক বেশি। এসব শিল্প যে মূলধন এবং এত পরিমাণ অভিজ্ঞ লোক দ্বারা যে শিল্পের শুরু করা হয়, আসলে সে শিল্পের কিন্তু কি হয় বলো, সে শিল্পের কিন্তু উৎপাদন ক্ষমতাটাও অনেক বেশি কিন্তু উৎপাদন হয় সেই সাথে।
দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত সামগ্রীর একটা অংশ বিদেশে রপ্তানি হয়। যে প্রথম আমাদের প্রতিটা শিল্পেরই একটা ব্যাপার থাকে যে আমাদের দেশে এটার চাহিদা মিটিয়ে আমাদের দেশের মানুষজন এটাকে ঠিকঠাকভাবে পাওয়ার পর, পরিপূর্ণতা লাভ করার পর কিন্তু এটা কি হয়, দেশের চাহিদা মিটে এটা কিন্তু বিদেশে কিন্তু রপ্তানি করা হয়। তো সেক্ষেত্রে কি হয় যে বিদেশে থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা পাই, অর্থনীতিতে কিন্তু খুব বেশি একটা অবদান রাখে। দেখো এ ধরনের বৃহৎ শিল্পের গুরুত্ব কিন্তু আসলে অপরিসীম, কারণ আমাদের অর্থনীতিতে খুব ব্যাপক একটা ভূমিকা রাখছে কিন্তু এসব শিল্প। দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবেও কিন্তু কাজ করছে এই ধরনের শিল্প। তারপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে মাঝারি শিল্প সম্পর্কে জানবো। দেখো যে মাঝারি শিল্পটা কি, যেসব শিল্প প্রতিষ্ঠান 1.5 কোটি টাকার অধিক মূলধন খাটে সেগুলো সাধারণত মাঝারি শিল্প বলে গণ্য করা হয়। দেখো যেসব শিল্প প্রতিষ্ঠানে মূলধন হিসেবে কি 1.5 কোটি টাকার অধিক ইনভেস্ট করা হয়, মানে 1.5 কোটি টাকার বেশি টাকা নিয়ে যখন তুমি একটা শিল্প প্রতিষ্ঠান শুরু করতে যাবে তখন কিন্তু সেটাকে কি বলবো আমরা, তখন কিন্তু সেটাকে আমরা বলবো মাঝারি শিল্প প্রতিষ্ঠান। মাঝারি শিল্প প্রতিষ্ঠান বলে আসলে সেটা গণ্য করা হবে। যেমন হালকা ইঞ্জিনিয়ারিং খুব বেশি না, সিল্কের যে কাজগুলো হয়ে থাকে সেই কাজগুলো, তারপর সিরামিক যে প্রোডাক্টগুলো আমরা পেয়ে থাকি, আমরা ব্যবহার করি টাইলস থেকে শুরু করে, আমরা সিরামিকের মগ ব্যবহার করে থাকি, বেসিন ব্যবহার করে থাকি, তারপর আরও বিভিন্ন ধরনের যে জিনিসপত্র ব্যবহার করে থাকি সে শিল্পটা হতে পারে। তারপর হচ্ছে কি দেখো তাকে আসলে বিশেষ ধরনের মাঝারি শিল্প বলা হয়ে থাকে। তারপর কি দেখো কোল্ড স্টোরেজ বা হিমাগার, মানে বিভিন্ন কোল্ড স্টোরেজ বা হিমাগারও কিন্তু মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত। দেশের চাহিদা পূরণ করে অনেক লোকের কর্মসংস্থানের মাধ্যমে এই ধরনের শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের শিল্প আসলে কি দেখো আমাদের দেশীয় চাহিদা তো পূরণ করেই, সাথে সাথে কি করে অনেক লোকের কিন্তু কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দেয়। যে আমাদের দেশের এই সব শিল্প কারখানায় যে স্থাপিত হওয়ার ফলে কি হয় যে তাদের কিন্তু প্রচুর লোক শক্তি প্রয়োজন হয়, প্রচুর জনশক্তির আসলে প্রয়োজন হয়। তখন কি হয় তারা কিন্তু প্রচুর শ্রমিক হিসেবে নেয়, তারপর কিন্তু বিভিন্ন পর্যায়ে কিন্তু তারা লোক নিয়ে থাকে। এক্ষেত্রে কি হয় আমাদের যে বেকার সমাজ রয়েছে বা আমাদের যে শিক্ষিত যে সমাজগুলো রয়েছে যারা কোনো কর্মসংস্থান আসলে পাচ্ছে না, কাজ করার সুযোগ পাচ্ছে না, তারা কিন্তু কি করতে পারে, তারা কিন্তু কর্মসংস্থান পায়, তারা কিন্তু কাজ করার একটা জায়গা পায় আসলে এইসব শিল্পের মাধ্যমে। তারপর এখন আমরা জানবো যে ক্ষুদ্র শিল্প আসলে আমরা কাকে বলবো বা ক্ষুদ্র শিল্প কাকে বলে। আসলে দেখো 1.5 কোটি টাকার কম মূলধন খাটে যেসব শিল্প কারখানা বা প্রতিষ্ঠান গড়ে ওঠে, যে 1.5 কোটি টাকার কম খাটিয়ে যেসব মানে বা 1.5 কোটি টাকার কম মূলধন নিয়ে তুমি যদি কোনো শিল্প কারখানা বা প্রতিষ্ঠান শুরু করো সেটাকে আমরা বলবো হচ্ছে ক্ষুদ্র শিল্প। যেমন চালকল, তুমি যদি একটা চালকল স্থাপন করো সেখানে কিন্তু তোমার 1.5 কোটি টাকা পর্যন্ত কিন্তু মূলধন লাগবে না, আরও অনেক কম মূলধন নিয়ে কিন্তু তুমি একটা চালকল দিতে পারো। তারপর হচ্ছে ছোট জুতা বা প্লাস্টিকের কারখানা, ছোট জুতার কারখানা যদি তুমি দিতে যাও, চামড়া থেকে জুতা তৈরি করার যে কারখানা সেটার জন্য এত মূলধনের কিন্তু আসলে প্রয়োজন হয় না। তারপর যদি প্লাস্টিকের কারখানা দিতে চাও এখানেও খুব বেশি একটা মেশিনারিজের আসলে প্রয়োজন হয় না, যেগুলোর যার কারণে তোমার 1.5 কোটি টাকা ক্রস করা লাগবে। তো এটাকে কিন্তু আসলে ক্ষুদ্র শিল্প বলা হয়। তারপর খাদ্য প্রক্রিয়াজাতকরণ মানে কি, যে বিভিন্ন ধরনের খাদ্য আসলে সংরক্ষণ করে সেটাকে প্রিজারভেটিভস বা প্রিজার্ভ করে আমরা যে প্যাকেটিং করি বা প্যাকেজিং করি সেই ধরনের শিল্প প্রতিষ্ঠান কিন্তু দিতে কিন্তু 1.5 কোটি টাকার বেশি খরচ হয় না, তাই তাকে কিন্তু আমরা ক্ষুদ্র শিল্প বলতে পারি। এই ধরনের ক্ষুদ্র শিল্পও কিন্তু অনেক মানুষের কর্মসংস্থান দিচ্ছে এবং অনেক বেকারত্বের অবসান কিন্তু আসলে ঘটাচ্ছে। তারপর লাস্টলি আমরা যে শিল্পটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কি কুঠির শিল্প। দেখো কুঠির শিল্প কাকে বলে। এই শিল্পে উৎপাদন ও বিপণনের কাজটি প্রধানত মালিক নিজে তার পরিবারের সদস্যরাই করে থাকেন। যে এই শিল্পটার উৎপাদন এবং বিপণন এই প্রক্রিয়াটা কিন্তু মালিক পক্ষই করে থাকেন। যে ধরো আমি আমার পরিবার নিয়ে নিজেই আমি এটা তৈরি করলাম এবং সেটাই আমি আসলে কি করব, যে বিক্রি করব। ধরো এই ধরনের কুঠির শিল্প দেখা যায় যে কক্সবাজারে যখন তোমরা ঘুরতে যাবে, একটা সাধারণ উদাহরণ তোমাদেরকে দিচ্ছি, দেখবে যে অনেকে হাতে করে মালা, তারপর হচ্ছে বিভিন্ন মুক্তা থেকে তৈরি করা, ঝিনুক টিনুক থেকে তৈরি করা বিভিন্ন শো পিস সহ হার, তারপর ব্রেসলেট, এগুলো তৈরি করে তারা কিন্তু বিক্রি করে। তো আমরা একবার কি করি যে আমরা কিন্তু তাদের ওইখানে যাই, তাদের বাড়িতে যাই, পাহাড়ের উপরে তাদের বাড়ি, সেখানে কিন্তু গিয়ে আমরা যেটা দেখতে পাই যে তারা কিন্তু তাদের পরিবারের সকল সদস্যরা মিলে কিন্তু বসে বসে তারা ওগুলা বানাচ্ছে, ওগুলা গাচ্ছে। তো এটা কিন্তু আসলে একটা কুঠির শিল্পর ভিতরে কিন্তু তাদের এটা পড়ে। তোমরাও কিন্তু এটা গেলে চাইলে দেখতে পারো। এছাড়াও কিন্তু অনেক ধরনের কুঠির শিল্প রয়েছে। যেমন দেখো দেশের তাঁত যে বস্ত্রটা, তাঁতিরা কিন্তু তাদের পুরো পরিবার নিয়ে কিন্তু বসে তারা তাঁত বস্ত্র উৎপাদন করে। তারপর মাটির জিনিসপত্র তৈরি করে যে কামার কুমোররা, তারা কিন্তু নিজেরাই পরিবারের সকলে মিলে এগুলো তৈরি করে থাকে।
তারপর দেখো বাঁশ বেত ও কাঠের কাজ, বাঁশ বেত দিয়ে কাঠ দিয়ে কিন্তু অনেক ধরনের জিনিসপত্র তৈরি করা হয়। তারপর হচ্ছে কি বল দেখো শাড়ি বা মিষ্টির প্যাকেট, এই যে আমরা যে গ্রাম অঞ্চলে গিয়ে বা শহর অঞ্চলে তো এখন মিষ্টির প্যাকেট আধুনিক ফ্যাক্টরিতে দিয়ে দেয়, তারা তৈরি করে দেয়, কিন্তু গ্রাম অঞ্চলে দেখবা যে পরিবারে অনেকে বসে বসে কিন্তু মিষ্টির প্যাকেট তৈরি করতেছে। তারপর কি আগরবাতি তৈরি করা, কুটির শিল্পের কয়েকটি কিন্তু উদাহরণ। দেখো এই কুটির শিল্পের মাধ্যমে কিন্তু আমাদের দেশের মতো বৃহৎ জনসংখ্যা ও শিল্পে অনগ্রসর একটি দেশ অসংখ্য মানুষের কর্মসংস্থান ও নির্ভরশীলতা অর্জনের সুযোগ করে দেয়। কুঠোর শিল্পের মাধ্যমে কিন্তু তুমি কি করতে পারবে, আসলে তুমি কিন্তু তোমার নিজ ঘরে বসে তোমার নিজ পরিবারের সাথে বসে কিন্তু আসলে তুমি তোমার সময়টাকে ইউটিলাইজ করে কিন্তু তুমি তোমার কর্মসংস্থানের একটা ব্যবস্থা নিজে নিজে করে নিতে পারলে। এতে করে কিন্তু যেমন তুমিও লাভবান হবে, তোমার পরিবারও কিন্তু আসলে লাভবান হচ্ছে। তো তোমাদের কিন্তু একটা অর্থ উপার্জন হচ্ছে এবং অর্থনৈতিক দিকটা থেকে কিন্তু তোমরা প্রচুর স্বাবলম্বী হয়ে উঠছো। তো আমরা আজকে যেটা জানলাম সেটা হচ্ছে আমরা শিল্প সম্পর্কে প্রথম জানলাম এবং শিল্পের যে কয়েকটা প্রকারভেদ সেটা কিন্তু আমরা আজকে আলোচনা করলাম। কালকে আমরা বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান সম্পর্কে জানবো। আজকে এই পর্যন্তই পড়বো। যদি তোমাদের এখানে কোনো সমস্যা থেকে থাকে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তোমরা কি করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আসসালামু আলাইকুম।